ধর্ম সরানোর পক্ষ থেকে আগত সমস্ত যাত্রামোদী দর্শকবৃন্দকে জানায় শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। 1431 সালের অশ্রু সদল বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা রাজা পড়ে মৃত্যুর কোলে, রাজকুমারের নেই নিশানা, গঙ্গার জলে হারিয়ে গেল বাবা মায়ের শেষ ঠিকানা। নাট্যকার কানন কুমার মাইতি রচিত, হরিনগর তরুণ সংঘ নির্দেশিত অভিনীত, সুর জয়গুরু নাট্য মন্দির, দুর্গাপুর। আবহ সঙ্গীত মাস্টার দক্ষিণারঞ্জন ও সম্প্রদায়। শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা বাবা মায়ের শেষ ঠিকানা। আমার এই একমাত্র শিশুপুত্র ভাস্কর তার মুখাগ্নি করার সুযোগটুকুও দিল না। তাই এই দায়িত্ব তুই পালন করবি।
কেন ও গঙ্গা বইছ কেন যেতে তো হবেই ভাই, কিন্তু কিন্তু যুধিষ্ঠির, আমার এই ভাস্করের কি হবে তুই বলতে পারিস ভাই? ওর ভবিষ্যৎ ভেবেই তো তোমাকে আবার বিয়ে করতে হবে দাদা। বিয়ে? কি বলছিস তুই? ঠিকই বলছি দাদা, আমরা আমরা ব্যবসার কাজে ব্যস্ত থাকবো, তাহলে তাহলে আমাদের ছোট্ট ভাস্করকে করবে বলতে পারো দাদা। যুধিষ্ঠির, এ হয় না ভাই, এ হয় না। আমার পার্বতীর আত্মত্যাগের কথা ভুলে গিয়ে আমি আমার স্বার্থপরের মতো বিয়ে করে আমি কোন সৎ মায়ের হাতে আমার ভাস্করের দায়িত্ব তুলে দিতে পারবো না রে, পারবো না। তাহলে আমাদের ভাস্করের ভবিষ্যৎ আমি আমি কোনো কিন্তু নয় রে, কারণ আমি জানি এদেশে ৯৯ জন সৎ মা তাদের সৎ ছেলের প্রতি সৎ ব্যবহার করে না। তাহলে ছোট্ট ভাস্করের ভবিষ্যৎ দাদা। ওকে ওকে আমি তোর হাতেই তুলে দেবো। তুমি কি বলছো দাদা, তুমি কি বলছো? ঠিকই বলছি ভাই, আগামী মাসে আমি তোর বিয়ে দিয়ে সেই নতুন বউ আমার হাতে তুলে দেব। আমার ভাস্করের সব দায়িত্ব না রে, তুই তুই কি বলতে পারিস আমাকে আমাকে ফিরিয়ে দিবি? তোরা পারবি না ভাই আমার এই দায়িত্ব পালন করতে। কিন্তু দাদা, তুমি তো জানো আমি কে, কি আমার বংশ পরিচয়, আমি নিজেও জানি না যে আমার কে, বাবা। আমি তো ছয় সম্বলের মানুষ, তোমার মতন কর্মতর ছাই আছে যে কোথায়, তাহলে এত বড় গুরু দায়িত্ব দাদা আমাকে দিচ্ছ? ভাইরে, এই বড় গুরু দায়িত্ব পালন করার জন্য আমি তোকে সর্বশক্তিমান করে গড়ে তুলব। তাই তাই আমার সমস্ত বিজনেস, আমার সমস্ত সম্পত্তি অর্ধেক তোর নামে আজ আমি রেজিস্ট্রি করে দেব। কিন্তু দাদা, এই ভাস্করকে মানুষ করার জন্য তোর সেই সম্পত্তি যে সামান্য নষ্ট দাদা। বল বল ভাই বল, কি কি চাস তুই? তোমার সমস্ত স্থাবর অস্থাবর আমার চাই। মিথ্যা ব্যাসিতে করে আমার চাওয়ার কোনো শেষ নেই। আমি স্বীকার করবো ভান্ডার, আর লুট করবো রাজার ভান্ডার। কি বললি ভাই? তুই কি ভুলে গেছিস যে আমি শঙ্কর নারায়ণ চৌধুরী? তাই যদি মনে করে থাকিস তাহলে তুই শুধু আমি নই দাদা, আমি নই, তাকে তাকে বর্তমান সমাজ ব্যবস্থা থেকে এই সমাজের সিংহভাগ মানুষ আজ উপকারের দিন স্বীকার করে না। ওই অন্ধকারের মুখে ছুরি বসতে তাদের একটি ভারতের হাত কাঁপে না। সুশিক্ষিত সমাজের ছেলেমেয়েরা তার বাবা মায়ের দায়িত্ব পর্যন্ত নিতে চায় না। তাই দায়িত্ব হয় বাবা মা এই সমাজের বুকে খুঁজে বেড়ায় তাদের শেষ ঠিকানা। তাই তুই আমাদের অসহায় মেয়ে, তাহলে কি তুই আমি চিরতরে শান্তি করে দেবো দাদা। এত বড় বেঈমান, এত বড় বিশ্বাস মনে পড়ে বুঝিস? একদিন পথে পথে কুকুরের মুখ থেকে রুটি কেড়ে খাচ্ছিলি, সেখান থেকে আমার বাবা তোকে উলঙ্গ অবস্থায়
বাইরে বিশ্বাস কর, আমি শুধু বলতে চাই, আমাদের আত্মত্যাগের প্রতিদান যদি এই হয়, তাহলে তুই নিয়ে নে আমার জীবনের সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি। বিনিময়ে আমি কি চাই জানিস? আমাদের দুজনকে বাঁচতে দে যুধিষ্ঠির। তোমাদের শেষ করে দেবো, শত্রু শেষ। আমি রাখবো না দাদা। আমি তোকে কথা দিচ্ছি ভাই, আমরা এখান থেকে দূরে, বহু দূরে চলে যাব, আর কোনোদিনও তোর সামনে এসে দাঁড়াবো না। দাঁড়াবো? এই বিজ্ঞানের জুড়ে সারা পৃথিবীটা ঘুরে আসতে মাত্র 1 ঘন্টা সময় লাগে। তাই দূর বলে কোনো কিছু নেই। আজই শুধু করো। আমি তোমাকে সেই পদটি পাঠিয়ে দিলাম। তাই বলে প্রকাশ্য দিনের বেলায় এত লোকালয়ের মাঝে একটা মানুষ খুন হয়ে থাকে? শান্তি রক্ষা সাধারণ মানুষকে খুন করে ওই দেখো সব লোক খাওয়ার মতন দাঁড়িয়ে আছে, কে কোনো প্রতিবাদ করছে না। কারণ প্রতিবাদ শব্দটাই এদেশ থেকে অচল হয়ে গেছে। অন্যায়ের প্রতিবাদ করলে তার অবস্থা হবে ওই সার্জেন্ট বাতির মতো। নয়তো পুলিশ তাকে উগ্রপন্থী বা মাওবাদী। হ্যাঁ, ওসব ঝামেলায় না গিয়ে চলো আমরা তাড়াতাড়ি স্নান সেরে এখান থেকে বাড়ি ফিরে যাই। আর সেটাই হবে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ চলো চলো। এবার গঙ্গা হয়ে চলে ভাসিয়ে বলে আমি হবো জঙ্গলের ড্রাগনের মালিক। তুমি আমি দেবো না তোকে, আমার ছোট্ট ভাস্করকে তোর হাতে তুলে দেবো না। ভয়ঙ্কর গঙ্গা চলে আমার কোলে এসে পড়লো। হ্যাঁ, ও শয়তানটা এই শিশুটাকে জলে ডুবিয়ে মারতে চেয়েছিল, কিন্তু এই শিশু পুত্রটা এখন আমার কোলে। ওকে তো মারবে। তোমার বংশে আমি কেমন সংসার করে দিলাম। দেখো
দাদা তোমারও আমি চললাম তোমার সুখের সাম্রাজ্যের সম্রাট হয়ে মহা সুখের রাজত্ব করতে। গঙ্গার জলে হারিয়ে গেল বাবা মায়ের শেষ ঠিকানা, বাবা মায়ের শেষ ঠিকানা। রাজা পড়ে মৃত্যুর কোলে, রাজকুমারের নিশানা। গঙ্গার জলে হারিয়ে গেল বাবা মায়ের শেষ ঠিকানা, বাবা মায়ের শেষ ঠিকানা। নারায়ণ চৌধুরী বিখ্যাত শিল্পপতি উত্তম মল্ল, যুধিষ্ঠির দাশগুপ্ত ওই কর্মচারী, পরে শিল্পপতি ভোলানাথ চক্রবর্তী, বিশ্বজিৎ যুধিষ্ঠির পুত্র কাঞ্চন দে, অলোক মজুমদার ওই ম্যানেজার বাপন রায়, মিঠুন ওই কর্মচারী সুরজিৎ ঘোষাল, কালু সর্দার ওই দারোয়ান বুদ্ধদেব রায়, প্রভাত রায় অবসরপ্রাপ্ত শিক্ষক তরুণ রায়, জয়দীপ ওই জ্যেষ্ঠপুত্র তাপস রায়, সুদীপ ওই মধ্যম পুত্র সুরজিৎ মণ্ডল, প্রদীপ ওই কনিষ্ঠ পুত্র সাহেব দে, পবিত্র চ্যাটার্জি প্রদীপের বন্ধু সুদীপ দে, শার্দুল সিং ছদ্মবেশী উত্তম মণ্ডল, অর্পণ মিত্র ওই পাটনা সুমন দে, তোফা ওই কর্মচারী হারাধন দে, দীপক মিত্র পুলিশ অফিসার সুজয় দে, স্ত্রী চরিত্র পরিচয় করুণাময়ী প্রভাত রায়ের স্ত্রী চামেলি চ্যাটার্জি, মুক্তি জয়দীপের স্ত্রী সোনালী মণ্ডল, শিখা যুধিষ্ঠিরের কন্যা অদিতি সিনহা, ডোনা অর্পণের ভগ্নী মিঠু ভট্টাচার্য। আমরা শুরু করতে চলেছি 25 বছর পরে আজকের যাত্রাপালা বাবা মায়ের শেষ ঠিকানা। ও মা, আমার তাড়াতাড়ি ভাত দাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। মা বাবা এরা তো গেল কোথায়? না আজকে আমি রিক্সার ট্রেনটা ফেল করবো। মা ও মা, করে ডাকতে কবে বন্ধ হবে শুনি? বলি বয়স তার কম হলো না, এই বয়সে করে ডাকতে তোমার লজ্জা করে না? না করে না, কারণ কারণ তোমার মায়ের ওষুধ খাওয়ানো ওষুধ মুক্তি। মুক্তি দিয়ে আমি তোমাকে বোঝাতে পারবো না, তবু আমি বলছি আমার কথা বলে বলে সত্যি। সত্যি নয় বন্ধ, আমি খবর শিক্ষিত মেয়ে হয়ে এসব রুচিশীল কথা বলে তুমি তোমার নিজের খবর নিজে করছো। জয়দীপ, যেদিন তোমার মায়ের খাওয়ানো ওষুধের মোহটা তোমার কেটে যাবে না, সেদিন আমার কথাগুলো দেখবে তোমার সত্যি হয়ে হবে। এটা না করে আমাকে ভাত দেবে চলো, আর যদি না পারো বলে দাও আমি না খেয়ে অফিস চলে যাচ্ছি। আরে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আচ্ছা বলতে পারো দিন রাত কি হবে ওই ছাইপাশ অফিস করে? আরে বাবা উদাস্ত পরিশ্রম করে এই শুয়োরের পালদের খাওয়ানো ছাড়া তার কিছুই নয়। তুমি কি বলছো? আমার বাবা মা ভাই এরা তো শুয়োরের পাল। তা নয় তো কি? আরে শুয়োরের পালদের বাজারে বিক্রি করে দেবো, কিছু টাকা পয়সা পাওয়া যাবে, এদের বাজারে বিক্রি করে তাও কিছুই হবে না। তুমি তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি মারছো, মারো মারো মারো, তবু আমি গলা ফাটে চিৎকার করে তার সাথে চিৎকার করে আমি বলবো। তার আগে আমি তোমার
আমি কিন্তু তোর কাছে এতটা আশা করিনি বাবা। আমার ছেলে হয়ে তুই কিনা আমি বংশের লোক সংসারে লক্ষ্মীর গায়ে হাত দিয়ে তুই বংশের মুখে কালিমা লেপন করেছিস। আমার ভিতরে তোর অপরাধ আমারও অযোগ্য। কিন্তু বাবা, আপনি একতরফা বিচার করছেন। আপনি কি জানেন আপনার এই লক্ষ্মী প্রতিমা বৌমা কি বলেছে আর কি বা বলবে তা আমার জানার প্রয়োজন নেই বাবা। আমি শুধু জানি আপনার জানাটা না জানলেও চলবে, কারণ আপনার মতো মানুষের মনে কথা বুঝতে বা জানতে আমার বাকি নেই। বৌমা, আরে কি বলছো তুমি? কি বলছি? কি বলছি? ছেলেকে মারবার জন্য লেলিয়ে দিয়ে আবার এখানে ন্যাকামো করতে এসেছেন, তাই না? আপনার ওই ব্যক্তি দরদটা অন্য কোথাও দেখাবেন, আমার কাছে নয়। জয়দেব, আমার সামনে দাঁড়িয়ে তোর কথা বলতে জিভটা কেঁপে উঠলো না? আরে তুই না একজন ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট? তার জন্য আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি বাবা, কিন্তু এটা তো মিথ্যা নয়। যে অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুই সমান অপরাধ। আরে তুইও আমায় জ্ঞান দিচ্ছিস রে জয়দেব। এটা জ্ঞান দেওয়া নয় বাবা, শিক্ষিত রুচিশীল পরিবারের মেয়ে হয়ে আপনার এই বৌমা এই সংসারে যে ব্যবহারটা করে চলেছে, তারপরেও তোর চুপ থাকা উচিত। কারণ বিকৃত শিক্ষার অন্ধকার যখন গুহার মানুষকে হাতছানি দেয়, তখন শত সুশিক্ষার বাণীও যে তাকে সে পথ থেকে ফিরে আনতে পারে না রে। থাক, থাক। আপনাকে আর মাস্টারি করতে এখানে আসতে হবে না। বৌমা, সারা জীবন তো স্কুলে মাস্টারি করে বড় বড় বুলি আউড়িয়েছেন। আরে এই ছাত্রদের কি উন্নতি করেছেন যে আপনি একটা সংসারে আপনি মাস্টারি ফলাতে এসেছেন, জ্ঞানের বুলি খাচ্ছেন? কি বলে তুমি বেশি বাঁচানো তো বলে তোমাকে আমি কি করবে তুমি? মারবেই তো? এটা নতুন কথা নয়। তবে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি তোমার বাবাকে বলো তো, সারা জীবন মাস্টারি করা সত্ত্বেও ওনার আজ এই ভিখারির দশা কেন? ঠিক বলেছো বৌমা। উনি আজ সত্যি সত্যি পথের ভিখারি। তিনটে ছেলেকে উপযুক্ত করে মানুষ করে তুলতে গিয়ে কেমন যে মানুষ করেছেন সেটা তো নিজের চোখে দেখতেই পাচ্ছি। দুজন বেকার বাঙালি আর একজন ভালো চাকুরে, যে তোমার স্বামী, যাকে নিয়ে তুমি গর্ববোধ করতে পারো। বাপরে বাপ, বিশাল গর্ব। গর্বে আমার বুকটা ফুলে ফেপে ঢোল হয়ে যাচ্ছে। এমন বাপের সুসন্তান, এমন মায়ের সুপুত্র এই ভূভারতের দুটি মিলে না। তোমার আত্মহত্যা কথা সেটা আমি জানি বৌমা। থাক, সে কথা এখন থাক। জয়দীপ, চল, তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমি তোকে এখনই ভাত বেড়ে দিলাম। আমি আর ভাত খাবো না, আমি অফিসে চলে যাচ্ছি, তাহলে যে বড্ড দেরি হয়ে যাবে। চল। ও, তবু তো ভাত খেয়ে চল। কারণ তুই না খেয়ে গেলে তোর এই মা যে সারাদিন না খেয়ে থাকতে হবে বাবা। বেশ, তাহলে এসো মা, দেরি হলো, আজ আমি ভাত খেয়ে অফিসে যাবো। আসছি বাবা। হ্যাঁ, আয় বাবা। মা তাড়াতাড়ি এসো। হ্যাঁ, চল 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 চল, আমি এক্ষুনি আসছি। চল। না, আপনি যাবেন না। আপনি একদম ভাত দিতে যাবেন না। হ্যাঁ, ভাত দিতে আমি যাচ্ছি। কারণ ভাত দিতে বসে তো আপনি আপনার ছেলের কানে বৌমার নামে বিষ ঢালতে শুরু করে দেবেন। আমি তো সেটা হতে দেবো না। কি বলছো তুমি বৌমা? আমি আমার সন্তানের কানে বিষ ঢেলে এই সংসারটাকে বিষময় করে তুলেছি। এই ভাবনাটা তুমি ভাবতে পারলে বৌমা? কেন পারবো না? কেন পারবো না? যে ওষুধ খাইয়ে নিজের ছেলেকে বসে রাখতে চায় তার অসাধ্য এই জগতে কিচ্ছু নেই। তাই আপনার মতো কুহুকিনী মাকে বিশ্বাস করে কেউকে সামনে আমি খেলা করতে পারবো না। ওগো সন্তান কুসুমিনী মায়ের দল, তোমরা তোমাদের কানে আঙুল দাও। এই সংবাদ যেন তোমাদের কর্ণকুহরে প্রবেশ করতে না পারে, না পারে। চুপ করো করুণা, তুমি চুপ করো। কাকে শোনাচ্ছ তোমার এই মর্ম বেদনা? কেউ শুনবে না। কারণ প্রতিটি সংসার থেকে একই গুণ পোকা কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু এর কি কোনো পরিবর্তন হবে না? না, এর জন্য দায়ী কারা? আমরা করুণা, আমরা আমরা পিতা মাতা হয়ে আদর্শ সন্তান তৈরির কারিগর হতে পারিনি। শিক্ষক হয়ে ছাত্র ছাত্রীকে ভুল শিক্ষা শিক্ষা করেছি। আমাদের সেই ভুলের মাসুল পাপের ফসল আমরা ছাড়া কে ভোগ করবে? না গো না,
সত্য নয়। বৌমা আমাদের ভুল বুঝতে পারে, কিন্তু আমাদের সন্তানরা। যে বৌমা তোমাকে ভুল বুঝতে পারে, সে তোমার সন্তানকে ভুল বোঝাতে পারবে না। কারণ কখন রৌদ্রতাতে ঘি করতে যে বেশি সময় লাগে না, এ বিশ্বাস আমার নির্ভুল। তাহলে তাহলে আমাদের মতন হতভাগ্য পিতা মাতাদের শেষ ঠিকানা কোথায়? আমরা কি শুধু চিরকাল এই সংসারে সাগর মন্থনের গরলটুকুই পান করে যাব? না না না, ওই গরলের পরিবর্তে তোমাদের মুখে অমৃত তুলে দেবে তোমাদের অদম পুত্র এই সুদীপ রায়। তুই হ্যাঁ মা, আমি চাকরি পেয়েছি, খুব বড় চাকরি। চাকরি পেয়েছিস? খুব ভালো হয়েছে। তুই মুখ উজ্জ্বল কর বাবা। কি গো, আজকের দিনে তুমি ওকে আশীর্বাদ করলে না? আমি নিশ্চয় করবো। তুই কোথায় কি চাকরি পেয়েছিস রে বাবা? ওই রাজা বাজারে মেসাস মিত্র কোম্পানিতে। বীরেশ্বর মিত্র তোকে কোন শর্তে চাকরি দিলে? শর্ত? হ্যাঁ শর্ত। কারণ ওই বীরেশ্বর মিত্র এই পৃথিবীতে যে এক পা ফেলার পাত্র নন বাবা। না মানে এমন কিছু না, তবে আমি কথা দিয়েছি যে ওনার একমাত্র মেয়ে ডোনাকে বিয়ে করবি। আরে দেখো দেখো করুণা, দেখো তোমার ছেলে একেবারে সব কাজ গুছিয়ে ফিরেছে গো। আরে সে যাই হোক না কেন, আরে বাবা আজ বাদে কাল তো বিয়েটা করতেই হবে। কথা যখন দিয়েছে, চাকরিটা যখন পেয়ে গেছে, তখন না হয় ওখানেই বিয়ে করবে। করুণা, জীবনের অঙ্কে এত সহজে 2 আর 2 এর যোগে 4 পাই না করুণা। সে অঙ্ক যে বড় জটিল। তার মানে হলো সেখানে যোগ বিয়োগ গুণ ভাগে কাটাকাটিতে কখন যে কোন অঙ্কে আমাদের মতো হতভাগ্য বাবা মায়ের দল কোন অজানা ঠিকানায় হারিয়ে যাবে তা কেউ বলতে পারে না করুণা, কেউ বলতে পারে না। এমনকি ওই স্বয়ং নিয়তিও না। তাহলে কি আমি কিছু ভুল করেছি বাবা? না সুধীর, কোনো ভুল তুই করিসনি রে বাবা। তবে শিক্ষা যে শুধু অর্থ উপার্জনের হাতিয়ার নয়, শিক্ষা যে মানুষের মনসত্বকে বিকশিত করে, এটা মনে রাখলে আমি সগর্বে বলতে পারবো তুই আমার শিক্ষিত সন্তান। আর আমি তোর জীবন পাঠশালা বাবাকে বলে গেলেন মা, আমি কিছুই বুঝতে পারলাম না। তুই তোর বাবার কথা বাদ দে তো। তোর বাবা তো ওরকম হিয়ালি করে অনেক কথাই বলে রে বাবা। বেশ ঠিক আছে, বাবাকে তুমি বলে দিও আগামী সামনের মাসে আমি ডোনাকে বিয়ে করছি। তাই বলে এত তাড়াতাড়ি? তাতে কি হয়েছে মা, ডোনা খুব ভালো মেয়ে, সে নিশ্চয় এ বাড়িতে এসে আমাদের সংসারের হাল বদলে দেবে। তাছাড়া বাবা বলেছেন। বাবা কি বলেছেন তোর বাবা? না না মা, তুমি ভুল বুঝছো। বাবা আমি আমার ভাবি শ্বশুর মশাই বলেছে। ও আমি ভাবলাম বোধহয় ওই মূর্খ মাস্টার মশাই তোর বাবাই কথাটা বলেছে। সত্যি উনি মূর্খ মাস্টার মশাই। আর উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ওনাকে চোখের জল সম্বল করে বাঁচতে হবে। তুমি বুঝি ভবিষ্যৎবাণী করতে জানো? ভবিষ্যৎবাণী না হলেও আপনি আমার কথাটা মেনে নেবেন। অবশ্য আপনার সঙ্গে তর্ক করা মানে তো ওরা মানে মুক্ত ছাড়ানো। ঠাকুরপো, ও ঠাকুরপো, চলো চলো চলো, তুমি চা জল খাবো, চলো তো। কিন্তু বৌদি। আরে বাবা, কিন্তু তো কোনো কারণ নেই। সেই কোন সাত সকালে তুমি বেরিয়েছো আর ফিরলেই বেলা 11টায়। ইস, মুখখানা তোমার একেবারে শুকিয়ে গেছে ঠাকুরপো। আরে চলো চলো চলো, আমি তোমার জন্য চা জল খাওয়ার ব্যবস্থা করছি। কিন্তু বৌদি এতদিন তো এ ব্যবস্থা ছিল না। আরে ভাই, এতদিন সুব্যবস্থা ছিল না বলে আজ যে সুব্যবস্থা থাকবে না তার তো কোনো মানে নেই। চলো তো আমার সঙ্গে। না না থাক, আজ আমি স্নান করে ভাত খেয়ে নেবো। ওরে বাবা, স্নান করে ভাত তুমি নিশ্চয়ই খাবে, তবে সেটা আমার রান্না করা, আমার চা জল খাবারের পর ভাতটা খাবে। এখন চলো তো, কথা না বাড়িয়ে আমি তোমাকে যা বলছি তুমি আমার বিচিত্র এই সংসার। এতদিন যা তেষ্টায় গলা ফেটে গেলে এক গ্লাস জল জুটতো না, আজ তার কপালে জল খাবার জুটবে। তাও আবার বেলা 11টার সময়।
জানতাম টাকা টাকা এই দুনিয়ার সব। বাঁচতে গেলে, জীবনে বাঁচতে গেলে টাকার অতি অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই টাকা যে এমন করে এই দুনিয়া বাঁচতে গেলে চাই শুধু টাকা 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 ছাড়া এই সমাজে সবই ভাই ফাঁকা ফাঁকা। এই দুনিয়া বাঁচতে গেলে চাই শুধু টাকা 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 ছাড়া এই সমাজে সবই ভাই ফাঁকা ফাঁকা। যাদের টাকা নেই, যাদের টাকা নেই তারা তারা কি করবে? তারা কোথায় যাবে এই টাকার জন্য? যাদের কাছ থেকে সুখ চলে যাবে, শান্তি, আশা, ভালোবাসা সব সব হারিয়ে যাবে। আমাদের মতন হতভাগ্য বাবা মাদের শেষ পরিণতি কি হবে? কোথায় কোথায় হবে আমাদের শেষ ঠিকানা? কি বলিস কাঙ্কেল? রাস্তার উপর থেকে আমার গাড়িটা সরিয়ে নিতে হবে? নো নো নেভার, কিছুতেই তা হতে দেব না আমি। কারণ আমি হলাম মাল্টিমিলিয়ন যুধিষ্ঠির দাশগুপ্তর মেয়ে শিখা দাশগুপ্ত। কারো অর্ডার কোনোদিনও আমার কেয়ার করার অভ্যেস মোটেই নেই, তাই আমার গাড়িটা ওই রাস্তার উপরেই থাকবে। আর আজকে আমরা এই পার্কে নাচবো, গাইবো, এনজয় করবো। देखा जो तुझे यार दिल में बजे यार झंडा आकाश दिल में बजे यार आ रहा है नशा आ रहा है तमन्ना अरे यार जो मेरा देखा जो तुझे यार दिल में बजे झंडा आकाश दिल में बजे आ रहा है तमन्ना आ रहा है तमन्ना বন্ধ করুন, বন্ধ করুন এই অশ্লীল নাচ গান। সংস্কৃতির কালচারে আপনার ওই গান শোনানোর কথা শুনতে আমি এখানে আসিনি মিস দাশগুপ্তা। হোয়াট ডু মিন? আমি জানতে চাই রাস্তার উপর থেকে ওই গাড়িটা আপনি সরিয়ে নেবেন কিনা। না, আমি সরিয়ে নেব না। ওই কিন্তু যদি অথবাগুলো বাদ দিয়ে বলুন, রাস্তার উপর থেকে গাড়িটা আপনি সরাবেন কিনা। আমাকে তুমি ভয় দেখাচ্ছ? না, অনুরোধ করছি, হাত জোর করে একটা মুহূর্ত মানুষের প্রাণ ভিক্ষা চাইছি। দয়া করে রাস্তার উপর থেকে গাড়িটা সরিয়ে আমাদের গাড়িটা যেতে দিন। তাতে তাতে আমাদের কি লাভ? কিছুটা বরং কিছুটা লোকসান হবে, আপনাদের রঙিন পেয়ালা তুফানের ব্যাঘাত ঘটবে। কিন্তু কিন্তু একটা সান্ত্বনা পাবেন, একটা মৃত্যু পদযাত্রী রোগী। রোগীটা কিন্তু তোমার, আমার নয়। তার প্রতি কোনো করুণা দেখানো আমার আপনার পক্ষে সম্ভব নয়, এই তো। ইয়েস, কারণ তোমাদের এই গায়ের মধ্যে যে লোকটা আছে সে সত্যি করে রোগী কিনা তাতে আমার সন্দেহ আছে। তার মানে কি বলতে চান আপনি? আমি বলতে চাচ্ছিলাম তোমাদের ওই রোগীর যে সাজানো রোগীর মাঝে যে কোনো মাদক দ্রব্য পাচার হচ্ছে না, তার কোনো গ্যারান্টি তুমি দিতে পারো? নিজেদের সংসারটাকে দিয়ে এই জগৎ থেকে বিচার করবেন না মিস দাশগুপ্তা? তাই নাকি? বলো বলো বলো, বলতে পারো যে তোমরা এই সমাজের জঞ্জাল বেকার বাউন্ডুলে নও? হ্যাঁ হ্যাঁ, আমরা বেকার বাউন্ডুলে। কিন্তু মনে রাখবেন, ওই পাড়ায় পাড়ায় আমাদের মতো কিছু বেকার বাউন্ডুলে আছে বলে আজ ওই পাড়ার নর্দমাগুলো পরিষ্কার থাকে। অসহায় গরিব মানুষগুলো হাসপাতালে দাঁড়িয়ে গিয়ে পৌঁছায়, মারা গেলে শ্মশানে দাহ করার ব্যবস্থা করে এই বেকার বাউন্ডুলেরা। তাই নাকি? তাহলে আর কি, এবার দেশ উদ্ধার করার জন্য লেগে বড় কাজে। উদ্ধার করতে না পারলেও আপনার বাবার মতো দেশটাকে নরকে ডোবায়নি। কি বলে আমার বাপে? কিলো কেটে ভোগ ধার্মিক সেজে চোরা চালানের মাদক দ্রব্য পাচার করে এই দেশের বুকে গুন্ডা বদমাশ তৈরি করেন। আমার বাপের নামে আর একটা বাজে কথা বলে তোমাকে আমি। আমার কিছু করার আগে আমি জানতে চাই ওই রাস্তার উপর থেকে গাড়িটা আপনি সরিয়ে নেবেন কিনা।
ওই না শব্দটা না আমি দুবার বলি না। ওকে, তাহলে আমাদের এই নয় রাস্তা ধরতে হবে। সে তোমার যা ইচ্ছে তা খুশি করতে পারো। ওকে, সমর, কিন্তু সমর, ওই ম্যাড লেডি গাড়িটা উল্টে দিয়ে আমাদের গাড়িতে যাওয়ার রাস্তাটা করে নে তো। না হলে নিশ্চয়ই শুনতে পেয়েছেন, আর অন্য না হলে নিশ্চয়ই দেখতে পাবেন যে কি ঘটছে। দেখুন ওইদিকে চলছে না। আঠারো অনুরোধে আমি আপনার মন গলাতে পারিনি মিস দাসগুপ্তা। আপনার যখন আদেশ দিয়েছি তখন আপনার কোনো কেন উত্তর দিই না, দেব না। এই পিস্তলের মুখোমুখি দাঁড় করে তোমায় আমি সব কেন তুলতে বাধ্য করবো। সাগরে পেতেছি সজ্জা, শিশিরে কি ভয়। আরে বাবু, আপনার এই মণিপ কন্যার ভাষায় আমরা বেকার বাউন্ডে, তাই আমাদের মতো ছেলেকে এই পিস্তলের ভয় দেখিয়ে আপনার কোনো লাভ হবে না। হবে মিস্টার রায়, কারণ এই জগতের মৃত্যুর ভয় সব চলে যাবে। ভদ্র লেগেছে। একবিংশ শতাব্দীর দ্বারে দাঁড়িয়ে এই সভ্য শিক্ষিত ভদ্র সমাজের মানবতার এই ধ্বজাধারীদের এই আদিম হিংস্র পশু সম আচরণের প্রতিবাদে আপনারা এক মিনিট নীরবতা পালন করুন। আরে বাংলায় বলুন, বাংলায়। আমার বন্ধু প্রদীপ আর শান্তি আর স্বস্তির শিখা দান করে চলতে চলতে সব শিখা হারিয়ে আজ রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাই আমি শুনবো, আপনাদের সব কথা শুনবো, তবে তা বাংলায়। পবিত্র ওরা সব এই কথা তোকে ভাবতে হবে না রে প্রদীপ। রাখালদাকে নিয়ে ট্যাক্সি এতক্ষণ হাসপাতালে পৌঁছে গেছে। আর আমার কোনো কষ্ট নেই রে পবিত্র। রাখালদার চিকিৎসা যাতে ভালোভাবে হয়, নিশ্চয়ই নিশ্চয়ই হবে রে প্রদীপ, কিন্তু তার সাথে তো তোরও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আই ভাই, তোকে কাঁধে নিয়ে। আমাকে কাঁধে নিতে হবে কেন রে পবিত্র? এই অন্যায় অত্যাচারের লাঠি ন্যায় নীতিকে আঘাত আনতে পারে, কিন্তু চিরতরে শেষ করে দিতে পারে না। তুই এখনো নিভে যায়নি রে পবিত্র, এখনো নিভে যায়নি। এই আদরে বা প্রদীপের আজ অনেক মানুষ রূপী অমানুষের উচ্চাচার বিলাসবহুল জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে। আমি প্রদীপ রায় আপনাদের এই অন্যায় অত্যাচারের লাঠি হজম করে এই রক্তাক্ত মাথায় আজ আমি চলেই যাচ্ছি। তো যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, বিনা দোষে আমার কপালে রেখে যাওয়া রক্তের দাগ আমি নীরবে মুছে নেব। শুধু ওই রাখালদা সুস্থ হয়ে ওঠে, কিন্তু ঈশ্বর না করুন যদি ওই রাখালদার কোনো অঘটন ঘটে, তাহলে তাহলে কি করবে শুনে? এটা কথায় নয়, যথাসময়ে কাজে দেখিয়ে দেব। আরে যাও যাও যাও, রিস নেই, যত সব কুনা কুনা চক্র। Hold your tongue! দাসগুপ্তা, আমি ওয়াসিম রাখবেন বলে কপাল আপনি সজনে রেখেছেন, সেই কপালটাই আমি রক্তের নদীর স্রোতে ভাসিয়ে ওই রাখালদার স্মৃতি তর্পণ করব। আর এটাই আমার বিশ্বের প্রতিজ্ঞা, কথাটা মনে রাখবেন। বাবু, আপনার বন্ধু কি পাগল হয়ে গেছে? তার মানে কি বলতে চাইছেন আপনি? না মানে ওনার কথাগুলো পাগলের গোলাপের মতো শোনাতো, তাই বলছিলাম যদি রাজীব পাগলা কারণে বদলি করান তো আপনি একটু ব্যবস্থা করে দেবেন, তাই তো? তাহলে পাবো। ওই রামচন্দ্রের সেতু বন্ধনের সময় ওই কাঠবিড়ালিদের সহযোগিতা ছিল বলে শুনেছি, কিন্তু আপনার মতন মেইনদুরের কোনো সহযোগিতা ছিল বলে আমার তো জানা নেই। কবিতা বাবু, আপনি কিন্তু অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। এই সভ্য শিক্ষিত সমাজের বুকে দাঁড়িয়ে অভদ্র আচরণ আর অসভ্যের মতন কথা বলার একচোটি অধিকার আপনার মতন ধনগর্বে গর্বিতা কিছু মহিলারই থাকবে? তা ভারতের কোন সংবিধানে লেখা আছে? এই কথা আমাকে জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করুন আমার জনগণকে, যারা আপনার কথাগুলো বসে বসে শুনছে। তার আগে তো
তোমার মুখটা বন্ধ না করলে এই লাঠির একটা ধায়ে আমি তোমার মুখটা চিরতরে বন্ধ করে দেব। আরে আমার কাজটি করো না খোকা। যাদের কথা শুনে একজন গরিব হোক, তুমি গরিবের মাথায় লাঠি মারতে যাচ্ছ, স্বার্থ ভুলিয়ে গেলে এরাই তোমার গলায় পা দিয়ে তোমার অন্নপ্রাশনের ভাত বের করে দেবে। আর এটাই এই জানোয়ারদের সংবিধান, মনে থাকে যেন খোকা। আরে বাবু ওসব পদে মাজন বিক্রি অন্য কথাও দিবি। এখানে বেশি ভোটানি মারতে এলে সোজা হাসপাতালে করে দেবো। আরে না রে কালু না, ও কাজটা তুই করবি আরো অনেক অনেক পরে। ঝুঁটো মেরে হাত বন্ধ করে তারা যারা হয় বীর পুরুষ। তাই আমার টার্গেট হলো ওই পালের গোদা প্রদীপ রায়। ওই জানোয়ারটাকে পা রেখে আমি বুঝিয়ে দেবো যে ওই কুত্তা, ওই রাস্তার কুত্তাটা আমাকে চেনে না। ওই রাস্তার কুত্তাটাকে আমি বুঝিয়ে দেবো যে ওই রাস্তার কুত্তাটার আমি হার স্বীকার করার জন্য আমার জন্ম হয়নি। আমি জন্মেছি ওদের মুখে পা রেখে চলার জন্য। কিন্তু একজনের কাছে তোমাকে হাত স্বীকার করতে হবে, শিকারানি। সে আর কেউ না, তোমার রূপের সওদাগর এই অলোক মজুমদার। এ কে রে? ও কালু তুই? তা কালু কেমন বুঝছিস ওই পাখিটা পোষ মানবে তো? আপনার মতো গলায় সাজা খোলা পেলে ওই পাখি তো বলছা পাখির মাটাও পোষ মারলে। ও কোথাও বলতে নেই রে বিপা, কারণ দুদিন পরেও হবে আমার। ও বাবা, মানে আমার বাবু ও যেন কেমন এক ধরনের মানুষ। আর সব বাবুকে কাবু করে আমি আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবো। তাহলে আমি এখন কি করবো বাবু? এখন নয়, এদিকে আইসো। কোথায় বলে দেয়ালেরও কান আছে। তাই তোকে যা বলার আমি রাতে হোটেলে গিয়ে বলবো। তুই এখন এখান থেকে যা। ঠিক আছে বাবু, আমি আপনার ষড়যন্ত্রের চাল তৈরি শেষ করো। আর সেই চালে আমি বড় বড় রাঘব পোয়াল টেনে তুলতে বাধ্য করবো। দরকার হলে আমি আপনার সাথে আছি। আমি এখন চলি বাবু। শিকারানি, তোমার মদন পাখি যৌবনে আমি কামনার বিষাক্ত দাঁত বসাবো। তোমার বাবার পাপ কাজে অনেক সত্যি আমি, তাই সে হলো পোড়ার নৌকাকে পূর্ণ করতে তোমাকে আমার চাই। চাইলেই তো সবসময় সবকিছু পাওয়া যায় না ডার্লিং। পাওয়া যায়, নিশ্চয় পাওয়া যায়। এই আমার মন চাইছিল তোমাকে, আর হাতে হাতে পেয়ে গেলাম। তাই নাকি? হ্যাঁ তাই। এই না, চলো না আজ রাতে কোনো হোটেলে গিয়ে এনজয় করি। ও নো নো নো, আমার সময় হবে না ডার্লিং। কারণ আজ এক্ষুনি এই পার্কে একজনের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। Who is he? সি ইজ মাই লাইফ পার্টনার। What you say? হ্যাঁ, আগামী সোমবার তার সঙ্গে আমার রেজিস্ট্রি ম্যারেজ। আর তার নাম সুদীপ রয়। তুমি সুদীপের মতো একটা হাঁদা গোবিন্দকে? ও মাই ডার্লিং, তুমি কেন
বুঝতে পারছো না যে মেয়েরা ওই হাদা গোবিন্দ স্বামী বেশি পছন্দ করে, তাতে দুকুলি বজায় থাকে? কিন্তু আমি তো তোমার ওভাবে চাইনি ডোনা, আমি চেয়েছিলাম। ওহো মাই ডার্লিং, তুমি কেন বুঝতে পারছো না যে ওই সুদীপ হবে আমার স্বামী নামের আড়ালে টাকা রোজগারের একটা যন্ত্র, আর টাকা দিয়ে তার টাকা দিয়ে আমি তোমার সঙ্গে ভর্তি করবো। তবু তোমার ডিসিশনটা আমি নিতে পারছি না ডোনা। যাক চলি আমি। ওহো, কেন চলে যাবে? এক্ষুনি সে আসবে না? আরে সে আসবে তো তোমার কি, তুমি যেমন আমার ছিলে তেমনি আজও আমার থাকবে, ভবিষ্যতেও আমার কাছে ঠিক এইভাবে আসবে। গাছের ডালে মৌসা থেকে মধুর স্বাদ উপভোগ করা যায় না ডোনা। যাক তোমার আবার সে এসে পড়বে, আমি চলি, বাই। ঠাকুর সাথে আর রাখো হাতে দুটো হাত, চোখে রেখেছো কথা হোক সারা। ঠাকুর সাথে আর রাখো হাতে দুটো হাত, চোখে রেখেছো কথা হোক সারা। হতে গিয়ে আরো কাছে সরে গেলে আজ রাতে এমন কি না, তবে কেন সরে আছো তুমি? হতে গিয়ে আরো কাছে সরে গেলে আজ রাতে এমন কি চাই? শোনো বাতাসের নুপুরে নরম ছোঁয়া, ঘুম থেকে আজ জোরে জোরে নেব ধোঁয়া। শোনো বাতাসের নুপুরে নরম ছোঁয়া, ঘুম থেকে আজ জোরে করে নেব ধোঁয়া। হতে গিয়ে সময়কে ভুলে গেলে আজ রাতে এমন কি চাই? তবে কেন সরে আছো তুমি? হতে গিয়ে সময়কে ভুলে ও তুমি, আরে এসো এসো এসো, তোমাকে পরিচয় করে দিই। শোনো, আমার ক্লোজ বন্ধুদের মধ্যে একজন এই অলোক মজুমদার, আর অলোক এই হচ্ছে আমার হাজব্যান্ড ইন ল। আই এম কারেক্ট। নমস্কার নমস্কার সুদীপ বাবু। নমস্কার নমস্কার। ডোনা, আগামী সোমবারই আমরা রেজিস্ট্রি করছি তো। আরে দাঁড়ান দাঁড়ান মশাই, কপতির মনে নিবৃত্তে জমে থাকা প্রেমালাপের আগে এই তৃতীয় ব্যক্তিকে এখান থেকে বিদায় নিতে দিন। বাই। ইউ অ্যান্ড এভরিবডি, গড ব্লেস ইউ। ডোনা, তোমার বন্ধুর কথাগুলো কেমন যেন বাঁকা বাঁকা মনে হলো। ওহো, আরে হোক না। শোনো, এই মডার্ন সোসাইটির কথা চিন্তা করে এইটুকু তো তোমাকে মেনে নিতেই হবে সুদীপ। তাছাড়া সুদৃশ্য গোলাপ গাছে একটু কাঁটা তো থাকবে। ওকে মাই সুইটহার্ট, ওকে মাই সুইটহার্ট। তাহলে আগামী সোমবারই আমরা রেজিস্ট্রি ম্যারেজ করছি তো। অফকোর্স। কিন্তু শোনো সুদীপ, তোমাদের বাড়িতে গিয়ে কিন্তু আমি এসব পোশাকে পরে থাকবো। হ্যাঁ, সে কি, এই পোশাক তো বাইরের জন্য, বাড়িতে কিন্তু তোমাকে শাড়ি পরতে হবে। ও মাই গড, ও মাই গড, আমি শাড়ি পরতে পারবো না, আমার ভীষণ বোর লাগবে। কিন্তু বাবা মা, না, আমি ওর বাবা মা,
এই মডার্ন কালচারকে প্রাধান্য না দিয়ে যারা আত্মীয়রা ধ্যান ধারণ নিয়ে বসে থাকে, আমি তাদের বাবা মা বলে কেয়ারই করি না। সোনা, আমার বাবা যে একজন প্রাক্তন মাস্টার মশাই। বি কেয়ারফুল সুদীপ। ওই এই কম্পিউটারের যুগে সেকেলে মাস্টার মশাই আর অচল 10 পয়সা দুটোই সমান। তাই আমি চাই বেশ, তুমি যা চাইবে এখন থেকে ওর সংসারে তাই হবে। কারণ তোমার স্বাধীনতায় আমি কোনোদিন হস্তক্ষেপ করব না। তুমি হচ্ছে আমার সৌভাগ্য লক্ষ্মী। ও মাই সুইট হার্ট। হুসাইবা 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 হুসাইবা